টিএমসি পার্টি দিয়েছিল, টিএমসি পার্টি জিতবে। বর্তমানে তো পশ্চিমবাংলায় গণতান্ত্রিক অধিকার বলে কিছু নেই, সেটা দিক দিয়ে দেখলে এখন যারা রাজত্ব ক্ষমতায় আছে তারাই আসবে। ঠিক আছে, আমাদের এখানে হারোয়ায় প্রচুর উন্নয়ন হয়েছে, টিএমসি জিতবে। কিন্তু আইসিটাকে ধুলোই ঘাটবে না, উড়ে যাবে, ঝড়ের মধ্যে উড়ে যাবে। যে ভালো কাজ করবে তারে দেব। গত 13ই নভেম্বর রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়েছে, যার গণনা হবে আগামীকাল অর্থাৎ 23শে নভেম্বর। এই বিধানসভা উপনির্বাচন নিয়ে প্রতিটি বিধানসভা কেন্দ্র নিয়ে একে একে আমরা প্রতিটি এপিসোডে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি এবং আপনারাও সেগুলো যথেষ্ট আগ্রহ ভরে সতর্কতার সঙ্গে সেগুলি দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য রাখছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এপিসোডে আমরা তবে আলোচনা করব উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, যেটি কোচবিহার জেলার অন্তর্গত, অর্থাৎ সিতাই বিধানসভা কেন্দ্রটি নিয়ে। সেই সঙ্গে আমরা চোখ রাখব উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত হারোয়া বিধানসভা কেন্দ্রটি নিয়ে। তবে প্রথমেই আমরা যে বিধানসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি কোচবিহার জেলার অন্তর্গত সিতাই বিধানসভা কেন্দ্র। এটি রাজ্যের 6 নম্বর বিধানসভা কেন্দ্র এবং এসসি অর্থাৎ শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত। এ নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্ক, বিভিন্ন মামলা হয়েছে। আমরা জানি এখানে তৃণমূলের এবারে প্রার্থী হয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পত্নী সঙ্গীতা বসুনিয়া, এবং তিনি কিন্তু বাপের বাড়ির সূত্রেই হোক কিংবা শ্বশুর বাড়ির সূত্রেই হোক তিনি কিন্তু সংখ্যালঘু নন, অর্থাৎ শিডিউল কাস্টের অন্তর্ভুক্ত নন, কিন্তু তিনি এখানে প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবেই এখানে কংগ্রেসের প্রার্থী তিনি কিন্তু এখানে এর বিরোধিতা করেছিলেন, তিনি এর জন্য হাইকোর্টেও গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই আর্জি খারিজ হয়ে গিয়েছিল। সেখানে হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে ভোট একেবারে দোরগোড়ায়, তাই এক্ষেত্রে হাইকোর্ট কিন্তু এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না। পাশাপাশি এটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে যদি আপনারা জানান, ওরা যদি এ ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেয় তবে নিতে পারেন। এক্ষেত্রে প্রধান বিচারপতি একেবারেই যে নিরাশ করে দিয়েছিলেন তা নয়, তিনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা পিটিশনার করতে বলেছিলেন, পিটিশন জারি করতে বলেছিলেন, আদালতে জমা দিতে বলেছিলেন, এবং তারপরে সেটা যদি কেস এগোয় এবং তার ফাইনাল আউটকাম আসে, তারপর কিন্তু এর মামলার ফলাফল বা এই ভোটের গণনার ফলাফল নির্ভর করবে। কিন্তু সে ব্যাপারে আর কিছু হয়নি, অর্থাৎ প্রকাশ্যে এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম ব্যাপারটা খারিজ হয়ে গেছে। তো যে ব্যাপারটা আমরা বলছিলাম যে এসসিদের জন্য সংরক্ষিত, এই নিয়েও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখানে আমরা দেখব যে এই বিধানসভা কেন্দ্রটিতে এবারে মোট ভোট দিয়েছে 3,05,565, অর্থাৎ এখানে মোট ভোটার রয়েছেন, তবে সবাই যে দিয়েছেন তা কিন্তু নয়। আমরা জানি 71% ভোট পড়েছে। এর মধ্যে জেনারেল ছিল 32,000, এসসি ছিল 1,30,000, অর্থাৎ এটি এজন্যই কিন্তু এসসিদের জন্য সংরক্ষিত। এবং এখানে দেখুন সংখ্যালঘু সব থেকে বেশি, এবং এই এসসি ভোটারের উপরেই কিন্তু সমস্ত ভোটটা ডিপেন্ড করছে। এসটি ভোটারও কিন্তু কম নয়, দেখুন 88,565। মাইনরিটি রয়েছে দেখুন 1,05,000, অর্থাৎ এখানে টোটাল ভোট নির্ভর করছে এসসি, মাইনরিটি এবং এসটিদের ওপর। অবাঙালি ভোটার এখানে কেউ নেই, তবে মেল ভোটার রয়েছেন 1,58,474, আর ফিমেল রয়েছেন 1,47,091। ট্রান্সজেন্ডার কেউ নেই। আর বুথ ভিত্তিক গড় ভোটার রয়েছেন কত? 1,019 জন। টোটাল বুথ রয়েছে এখানে 300, এবং এই 300টি পোলিং বুথেই কিন্তু এবারে ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা যদি একটু পিছিয়ে গিয়ে 2024-এ সদ্য হয়ে যাওয়া 18তম লোকসভা নির্বাচনের ফলাফলটা একটু লক্ষ্য করি, তাহলে ব্যাপারটা অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন জগদীশ চন্দ্র বর্মা, এবং তিনি 1,28,189 ভোট জয়লাভ করেছিলেন। কিন্তু দ্বিতীয় স্থানে ছিলেন নিশীথ প্রামাণিক 99,815, আর সিপিএমে ছিলেন কে? নীতিশ চন্দ্র রায় 2,162। টিএমসি এখানে জয়লাভ করেছিলেন 28,377 ভোটে। কিন্তু 2021-এর ফলাফলটা লক্ষ্য করুন, সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াই ছিলেন। তিনি এক্ষেত্রে 1,17,908টি ভোট, অর্থাৎ 49.42% ভোট পেয়েছিলেন। বিজেপি প্রার্থী ছিলেন দীপক কুমার রায়, যার প্রাপ্ত ভোট ছিল 1,07,796, অর্থাৎ 45.18%। সিপিএমের কেশব চন্দ্র রায়, যিনি পেয়েছিলেন 3,964 ভোট, অর্থাৎ 1.66%। টিএমসি এখানে জয়লাভ করেছিল 10,112 ভোটে। এবারে 2024-এ যে ভোট হলো, সেখানে টিএমসি থেকে প্রার্থী করা হয়েছে সঙ্গীতা রায়কে, যিনি জগদীশ চন্দ্র বসুনিয়ার পত্নী। বিজেপি থেকে করা হয়েছে দীপক কুমার রায়, অর্থাৎ একই প্রার্থীকে, আর সিপিএম থেকে রয়েছেন অরুণ কুমার বর্মা।
তাই এখানের এবারের নির্বাচন কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং এর ফলাফলের মাধ্যমে কিন্তু আমাদের কাছে এ ব্যাপারে সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ রাত পোহালেই যে গণনা আসছে সেই গণনাতেই কিন্তু আমাদের কাছে এ ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর কয়েকটা মাত্র ঘন্টার অপেক্ষা। বিধানসভা উপনির্বাচনে এবারে কিন্তু সরগরম হয়ে রয়েছে সিতাই। তার ফলাফল কী হবে সবাই কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে। কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে ভোটের আগে এবং সেই অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে, আবার কোথাও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে যেতেও দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের, আবার কোথাও খোদ তৃণমূল কর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সিতাইয়ের কোনচাপড়া এলাকায় কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বেঞ্চ পেতে বসে থাকার পরামর্শ দিতেও দেখা গিয়েছে ওই বিধানসভা কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়াকে। একটু দেখে নেব। सबसे बात क्या, आपको बैठी के लिए जगह दे दिया, हम आपके बैठी के लिए जगह दे दिया तो हम ना एक बेंच। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, সিতাই বিধানসভার তৃণমূল প্রার্থী কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পত্নী সঙ্গীতা রায় সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে বলেছেন কাজ বন্ধ করে বসে থাকতে। তারা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিজেদের কাজ করছেন বলে সঙ্গীতা রায় অত্যন্ত অসন্তুষ্ট। জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করে শুভেন্দু অধিকারী আরও লেখেন, আপনারা কি উপনির্বাচনের দায়িত্বে আছেন নাকি তৃণমূল প্রার্থীরাই দায়িত্ব নিয়েছেন? সেই শুভেন্দু অধিকারী উনি ভালো করে দেখেনি, উনি সিম্পেথি দেখাচ্ছেন বিএসএফ করে, দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন না। প্রার্থী বলছে বেঞ্চ দেই চেয়ার দেই বসে থেকে ডিউটিটা করুন, এটা বিএসএফের প্রতি সিম্পেথি দেখানো। সিতাইয়ের কোনচাপড়া এলাকায় আবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূল কর্মীদের। आप लोगों का काम है नीचे, तो तू पूछ रहा है हमको हमारा तो हम तो ये जानता है तो आपने क्यों अंदर में डायरेक्शन आप दे रहा है? अंदर जो साहब बैठा है ना, उनसे पूछ लिए हम क्या है क्या। অন্যদিকে সিতাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে এদিন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন কোচবিহারের তৃণমূল সাংসদ। কোচবিহার জেলার সিতাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এখানে প্রার্থী যেই হোক না কেন, প্রকৃত লড়াই হচ্ছে বিজেপির নিশীথ প্রামাণিক বনাম তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়ার মধ্যেই। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটকে লক্ষ্য করলে অবশ্যই বলতে হয় বর্তমানে এই লড়াই মূলত তৃণমূল ভার্সেস বিজেপি। কিন্তু একসময় এই গড় ছিল কংগ্রেসের দখলে, অর্থাৎ এখানে মূল লড়াই ছিল কংগ্রেসের সাথে বামেদের। সময়ের সাথে সাথে আজ সেটা অতীত। এখন এখানে বিজেপি ভার্সেস তৃণমূল এটা একটা সর্বত্রই কিন্তু শোনা যাচ্ছে। তবে 2016-র পর থেকে এখনও পর্যন্ত সিতাইয়ের তৃণমূল দখল রেখেছে। কেবল দখলই নয়, 21-24-এর ভোটে তৃণমূলের লিড ক্রমশই বেড়েছে। আর সেই জয়ের ধারাকে অব্যাহত রেখেই এবারের রাজ্যের শাসক দল আশাবাদী রয়েছেন তাদের প্রতি মানুষের আস্থা রাখবেন, তাদের ওপরেই ভরসা করবে সমগ্র সিতাইবাসী। তবে সম্প্রতি ঘটে যাওয়া আর্জিকর কাণ্ড এবারের নির্বাচনে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে বিরোধীদের বিশ্বাস। রাজবংশীদের ভোট তাদের দিকেই আসবে এ ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। তারা বলছেন এবারের উপনির্বাচনে তারা সিতাইকে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে সেখানে পদ্মফুল ফোটাতে পারবেন। অন্যদিকে রাজ্যের শাসক দল তথা তৃণমূলও সহজে হাল ছাড়ার পাত্র নয়। তাদের বক্তব্য এখানে যে হারে উন্নয়ন হয়েছে, মানুষের জন্য যেভাবে কাজ করা হয়েছে, তা রাজবংশী হোক কিংবা মাইনরিটি, সমস্ত ভোটই তৃণমূলের দিকেই যাচ্ছে। এদিকে 13ই নভেম্বর ভোটের আগের দিনই এই কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভোটারদের ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। আবার অন্যদিকে অন্য দল তথা বিরোধী দল তা অস্বীকারও করেছে, খারিজও করেছে। ভোট শুরুর দিন সকাল থেকেই ভোটারদের উপস্থিতি একেবারেই চোখে পড়েনি। যদিও অন্যান্য ভোট তথা লোকসভা বিধানসভা ভোটের মতো উপনির্বাচনে ভোটদানের জন্য লম্বা লাইন না থাকাটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তবে এর আগেও সিতাই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন নির্বাচনে গণ্ডগোল হওয়ায় নির্বাচন কমিশন ওই দিন নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি 900-রও বেশি রাজ্য পুলিশ মোতায়েন করেছিলেন এই বিধানসভা কেন্দ্রের সর্বত্রই। এবার চোখ রাখব দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বসিরহাট লোকসভার হারোয়া বিধানসভা কেন্দ্রটি নিয়ে। এখানে প্রথমে অর্থাৎ 1 নম্বরে রয়েছে তৃণমূল। এখানে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি বলা চলে। দ্বিতীয় স্থানে কিন্তু বিজেপি নেই, দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম, আর তৃতীয় স্থানে রয়েছে
বিজেপি। অর্থাৎ এখানে লড়াই কিন্তু খুব টাফ। তৃণমূলের সঙ্গে বিজেপির এখানে দ্বন্দ্ব নয়, তৃণমূলের সঙ্গে বামেদের এখানে প্রচণ্ড দ্বন্দ্ব। ফলে ভোট কাটাকাটির একটা ভয়ঙ্কর প্রভাব রয়েছে। আবার পাশেই রয়েছে সন্দেশখালী, যেখানে কিছুদিন আগেই বলা চলে সন্দেশখালীতে শেখ শাহজাহানের একটা বিশেষ চরম কি হয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না, তার একটা প্রভাব রয়েছে। পাশাপাশি রয়েছে রেখা পাত্র, যিনি কিন্তু একেবারেই ভাইরাল মহিলা বলা চলে। আর সেজন্যই এখানে বিরোধীরা আশায় বুক বেঁধে রয়েছেন। কিন্তু গত 24-এর লোকসভায় তৃণমূল 1,10,000-এর ওপর লিড রেখেছিল হাজী নুরুল ইসলাম। 2024-এর কথা আমরা বলছি। কিন্তু শুধু তাই নয়, তিনি বিগত নির্বাচনেও ভালো ভোট পেয়ে এসেছেন। তবে একটু কাটা রয়েছে পাশেই সন্দেশখালী। তাই সন্দেশখালী ও আরজি করকে ইস্যু করে বিরোধীরা এখানে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মাটি কামড়ে পড়ে রয়েছেন। এখানে কাগজে কলমের লড়াই মূলত চতুর্মুখী। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, অন্যদিকে বাম, অপরদিকে কংগ্রেস। তবে এখানে 65% ভোট, যা তৃণমূলের বিশ্বাস তাদের ভোট বক্সেই যাবে এবং অতীতের ভোটের রেকর্ড সে কথাই বলছে। এদিকে হারোয়ার বিধানসভার একাধিক বুথে আইএসএফের এজেন্টকে নাকি বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ আসছে। সন্ত্রাসের অভিযোগ, হুমকির অভিযোগ, মারধরের অভিযোগ করছে আইএসএফ প্রার্থী তরুণ আইনজীবী পিয়ারুল ইসলাম। 2011 থেকে তৃণমূলের এটা একটা শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তবে প্রচার থেকে শুরু করে ভোটের লড়াইয়ের ময়দানে কোনো ক্ষেত্রেই এক চুলো জমি ছাড়তে নারাজ বিরোধীরা। এলাকায় কলেজের অভাব থেকে শুরু করে একাধিক অভাব অভিযোগ, গ্রামে হাসপাতালের সুব্যবস্থার অভাব রয়েছে। এবার তাহলে হারোয়ার হাল শেষ পর্যন্ত কে ধরবে তা জানা যাবে আগামী 23 নভেম্বর, আগামীকাল। একদিকে রাজারহাট স্টেশন, একদিকে বারাসাত দেগঙ্গা, অন্যদিকে মিনাখা, মাঝখানে হারোয়া। হারোয়ার অতীত ভোটের ট্র্যাক রেকর্ড খুব একটা সুবিধের নয়। 2011 থেকে বরাবরই শাসক দলের দিকে ঝুলে রয়েছে হারোয়াবাসীর মন। হারোয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম লোকসভার প্রার্থী ছিলেন, 2024-এ জিতেও ছিলেন। তবে কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। আর এর পরেই উপনির্বাচনের মুখোমুখি হতে হলো হারোয়াকে। আবারও এক লড়াই। তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রয়াত সাংসদ হাজী নুরুল ইসলামের মেজ ছেলে শেখ রবিউল ইসলাম। গত বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ প্রার্থী তরুণ আইনজীবী পিয়ারুল ইসলাম। বামেরা এবারেও পিয়ারুলের হাত ধরলেও হাত ছেড়েছে কংগ্রেসের। ফলে হাত প্রতীকে লড়ছেন হাবিব রেজা চৌধুরী, অন্যদিকে বিজেপির প্রার্থী বিমল দাস। হাড়োয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে হাড়োয়ার বাসিন্দারা তাদের দাবি বহিরাগত প্রার্থী তারা মানবে না, তারা লোকাল ছেলেকে চায়। আমি কিন্তু হাড়োয়ার লোকাল ছেলে, হাড়োয়ার বহিরাগত নয়। আমি হাড়োয়া বাসিন্দারা জানে 2011 সাল থেকে যে ছিলেন, যার পুত্র বলা হচ্ছে তিনি কি কাজ করেছে হাড়োয়ার জন্য। তার কাজ ছিল হাড়োয়ার কিছু মুষ্টিমেয় টিএমসির লিডার হাড়োয়ার টাকাগুলো তুলে বারাসাতে পাঠানো, প্যাকেটজাত করে আর কালীঘাটে পাঠানো, এই কাজ। হাড়োয়ার ডেভেলপমেন্ট কী হবে তা নিয়ে তারা কোনোদিন ভাবেনি। হাড়োয়াতে উন্নয়ন বলে কিছু হয়নি। আপনি দেখতে পাবেন গ্রাম অঞ্চলের ভিতরে রাস্তাগুলো একদম খানাখন্দে ভর্তি, প্রথমত। দ্বিতীয়ত এখানে মানুষ সন্ত্রাসভুক্ত, মানুষের উপরে এত সন্ত্রাস তৈরি করেছে, মানুষ তৃণমূলকে দেখলে ভয় পাচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে হাড়োয়া নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে ধর্ষণ একের পর এক। আপনারা আরজি কর দেখেছেন, এরপরে 6 বছরের বাচ্চা পর্যন্ত বাদ যাচ্ছে না। আমার বাবার কাছে অসমস্ত কাজ আছে, আমি সেটা সমস্ত হাড়োয়াবাসীর কাছে কথা দিয়েছি যে আপনারা আমাকে দোয়া আশীর্বাদ করুন, আমি আপনাদের দোয়া আশীর্বাদ দিয়ে সেই অসমস্ত কাজকে সম্পূর্ণ করব। আমার বাবার একটা স্বপ্ন ছিল হাড়োয়ার যে হসপিটাল আছে ওই হসপিটালটাকে মডিফাই করা, ওখানে আরো বেড বাড়ানো, আরো আনুষঙ্গিক যা করার, ওটা আমার প্রথম প্রার্থনা। 2011 সালে হারোয়া বিধানসভায় তৃণমূলের জুলফিকার আলী মোল্লা জেতেন কয়েক হাজার ভোটের ব্যবধানে। এরপর 2016 সালে হারোয়ার বিধানসভায় জয়ী হন হাজী নুরুল ইসলাম। তিনি জেতেন 42,000 প্লাস ভোটে। 21 সালেও এখানে জয়ী হন হাজী নুরুল। গত বিধানসভাতে নুরুল এগিয়েছিলেন 80,000-এরও বেশি ভোটে। লক্ষ্য করার বিষয়, হারোয়ার ভোট এলেই সন্ত্রাসের অভিযোগ আসতে শুরু করে। এবারেও তার ব্যতিক্রম নয়। নারী নির্যাতন, আবাস দুর্নীতির পাশাপাশি ভোটের বাজার ক্রমশই জোরালো হচ্ছে স্থানীয় নানান ইস্যুতে। এলাকায় নেই কলেজ, গ্রামীণ হাসপাতালে দুরবস্থা নিয়েও অভিযোগ হারোয়ায়। এবার 23 নভেম্বর গণনায় কী ফল হয়, এখন সবার নজর সেই দিকেই।
আর মাত্র কয়েক ঘন্টা পরেই গণনা শুরু হয়ে যাবে যথাযথ সময়ে। ইলেকশন কমিশনের সেই গণনার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। বিগত বেশ কয়েকটি এপিসোড জুড়ে কোন বিধানসভা কেন্দ্রে কোন দল কতটা লিড পেতে চলেছে, কোন দলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে, কে কি বলছে জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা নেত্রী এবং সেই সঙ্গে কমিশন কে কি বলছে, সমস্ত বিষয় এবং বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে সাজিয়ে গুছিয়ে কিংবা এলোমেলোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারাও সেগুলো যথেষ্ট আগ্রহ ভরে দেখেছেন এবং সেই সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন। আজকের এপিসোডও আমরা জানান আর তো কয়েক ঘন্টা মাত্র বাকি, তার মধ্যেও আপনারা আরেকবার গেস করে দেখুন আপনাদের যুক্তি, আপনাদের চিন্তাভাবনা কি মনে হচ্ছে কোন দল জয়ী হতে পারে, সেটা হাড়োয়ায় হোক কিংবা সিতাই কিংবা অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে, কিংবা 6 বিধানসভার মধ্যে কে কটা আসন পেতে পারে আপনারা জানান। 6-0 হয়ে যাবে নাকি 5 হবে নাকি 3-3 হবে, কি হতে পারে আপনারা আপনাদের মতামত জানান। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো এবং আপনাদের মতামতগুলো কিন্তু আমরা নেব। তো চলুন, ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কিত, রাজ্য রাজনীতি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাস করার চেষ্টা করি, অ্যানালিসিস করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এগুলো কিন্তু আপনাদের অনেকটাই কাজে লাগবে, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, অনেক কথা বলতে পারবেন। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম। নির্বাচনে আরজিকর কাণ্ডের উপর যে প্রভাব পড়বে, আরজিকর ব্যাপার আলাদা ব্যাপার আর লক্ষ্মীর ভান্ডার সম্পূর্ণ আলাদা ব্যাপার, এর মধ্যে কোনো প্রভাব পড়বে না। লোক তারা প্রত্যেকের ঘরে মেয়ে আছে এখন, আমি মনে করি মেয়েদের আগে নিরাপত্তার দরকার। লক্ষ্মী ভান্ডার প্রভাব ফেলবে না, কারণ এটা মেয়েদের লড়াই।